আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব হোয়াইট হাউসের সভা থেকে বের করে দেওয়া হলো জাকারবার্গকে। জানিয়ে দেব ইরানের 500 মিসাইলের মধ্যে 200টি ঠেকিয়ে ইসরায়েলের খরচ গেল কত। এরপর রয়েছে গাজায় 60 দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, জানালেন ট্রাম্প। সর্বশেষ থাকছে আরবদের চোখে দুদেশই পরাজিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। হোয়াইট হাউসের সভা থেকে বের করে দেওয়া হলো মার্ক জাকারবার্গকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসের অনুষ্ঠিত এক সভা থেকে মার্ক জাকারবার্গকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সংবাদ প্রকাশের পর ব্যবসায়ী পাড়ায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, তবে অভিযোগ অস্বীকার করে ব্যাখ্যা দিয়েছে হোয়াইট হাউস। ভবিষ্যৎ F-47 স্টিল ফাইটার জেট নিয়ে ওভাল অফিসে বৈঠক হয়, সেখান থেকে মেটা বস মার্ক জাকারবার্গকে বের করে দেওয়া হয়। তবে প্রতিবেদনটি অস্বীকার করেছে ট্রাম্পের একজন কর্মকর্তা। এ নিয়ে বৃহস্পতিবার 3 জুলাই দ্য নিউ ইয়র্ক পোস্ট সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়। গত শীতে হোয়াইট হাউস সফরের সময় জাকারবার্গকে প্রেসিডেন্টের অফিস থেকে চলে যেতে বলা হয়েছিল বলে এনবিসি নিউজের এক দীর্ঘ প্রতিবেদনে প্রকাশিত হয়। প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট উইংস-এর অভ্যন্তরীণ কার্যক্রম সম্পর্কে বৈঠক আলোচনা হচ্ছিল। দুটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ওভাল অফিসে সামরিক নেতাদের সাথে F-47 নিয়ে বৈঠক করেছিলেন। ঠিক তখনই ফেসবুকের প্রতিষ্ঠাতা অপ্রত্যাশিতভাবে ভেতরে প্রবেশ করেন। নিরাপত্তা ছাড়পত্র না পাওয়ায় উদ্বেগের কারণে কর্মকর্তা জাকারবার্গের বাইরের অপেক্ষা করতে বলেছিলেন বলে অভিযোগ। তবে হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য নিউ ইয়র্ক পোস্টকে বলেছিল, প্রতিবেদনটি পরিস্থিতিতে ভুলভাল উপস্থাপন করেছে। তাকে চলে যেতে বলা হয়নি। প্রেসিডেন্টের অনুরোধে তিনি হ্যালো বলতে আসেন এবং তারপর পাইলটের সাথে বৈঠকের পর অন্য একটি বৈঠক শুরু হওয়ার মার্ককে অপেক্ষা করতে হতো, তাই তিনি চলে যান। এ বিষয়ে জানতে মেটার সঙ্গে যোগাযোগ করা হয়, তবে প্রতিষ্ঠানটি মন্তব্য করতে অস্বীকার জানায়। ইরানের 500 মিসাইলের মধ্যে 200টি ঠেকিয়ে ইসরায়েলের খরচ হলো কত। সম্প্রতি 12 দিনের সংঘাতে ইরান ইসরায়েলের দিকে 5 শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF দাবি করছে, এর মধ্যে বেশিরভাগই খোলা জায়গায় আঘাত হানে। বাকি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে প্রায় 200টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে প্রতিহত করা হয়। IDF ও ওপেন সোর্স বিশ্লেষণ অনুযায়ী এই প্রতিরক্ষা কার্যক্রমে ব্যয় হয়েছে আনুমানিক 500 কোটি শেকেল, যা প্রায় 150 কোটি মার্কিন ডলারের সমান। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ IDF-এর প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে, ইরান 42 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় মোট 530টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। IDF জানিয়েছে, 12 দিন ইরানের ছোড়া 36টি ক্ষেপণাস্ত্র তাদের জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে। তাদের দাবি, ইসরায়েলি ও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে 86% ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। সংবাদ মাধ্যম হারেজ 33টি হামলার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জানায়, 30টি ক্ষেপণাস্ত্র শত শত কিলোগ্রাম ওজনের ওয়ারহেড ছিল। এর মধ্যে তেল আবিব জাফায় 5টি, হাইফায় 4টি, হারজেলিয়া রামাত হাশরনে 4টি, রামাত গানে 3টি, বেরসবায় 3টি, পেতাহ টিকভায় 2টি, রেহোভতে 2টি এবং বাত ইয়াম, হোলন, তামরা, রিশন, লেজিয়ন, নেসজিওনা, বেনি ব্রাক ও জাভেদিয়াল এলাকাতেও একটি করে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। 3টি ক্ষেপণাস্ত্র ক্লাস্টার ওয়ারহেড ছিল, যেগুলোর প্রতিটি কয়েকটি ছোট বোমব্লেডও যুক্ত ছিল। এই বোমব্লেডগুলোর ওজন ছিল সর্বোচ্চ 7 কিলোগ্রাম। একটি ক্লাস্টার ক্ষেপণাস্ত্র বেরশেবায়, একটি রেশন লেজিয়ান এবং তৃতীয়টি হল অজর সেভিয়ন বাত ইয়ান ও ওর ইয়োহুদা এলাকা জুড়ে আঘাত হানে। মার্কিন স্যাটেলাইট গবেষক কেরি সের ও জ্যামন ভ্যান ডেন হোয়েক আগে আরও 10টি অপ্রকাশিত হামলার স্থান শনাক্ত করেছে। IDF সূত্র হারেজ নিশ্চিত করে, তাদের শনাক্ত করা অন্তত একটি স্থানের ইরানি ক্ষেপণাস্ত্র সত্যি আঘাত এনেছে। IDF বলছে, 36টি ক্ষেপণাস্ত্র জনবসতিপূর্ণ এলাকায় আঘাত এনেছে এবং 86% সফল ইন্টারসেপশন করা হয়েছে। এই হিসাব অনুযায়ী ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় 258টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করে এবং সফলভাবে 222টি প্রতিহত করতে সক্ষম হয়। অন্য 272টি ক্ষেপণাস্ত্র খোলা এলাকায় পড়তে দেওয়া হয়, যেগুলো প্রতিহত করার চেষ্টা করা হয়নি। তবে এ সংখ্যা আনুমানিক, কারণ IDF তাদের ইন্টারসেপশন কৌশল ও প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি।
ইসরায়েলের অ্যারো-3 ও অ্যারো-2 সিস্টেম ও যুক্তরাষ্ট্রের থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। বছরের অক্টোবর থেকে ইসরায়েলে মোতায়েন মার্কিন থার্ড ব্যাটালিয়নের আগে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেও এবারই প্রথম ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র থামায়। এই সিস্টেম ছিল 6টি লঞ্চার ও একটি বিশেষ রাডার। হামলার আগেও হামলা চলাকালে মার্কিন কার্গো প্লেন করে আরও কিছু থার্ড ইন্টারসেপ্টর ইসরায়েলে পাঠানো হয়। গাজায় 60 দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, জানালেন ট্রাম্প। ফিলিস্তিনের গাজায় 60 দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলো মেনে নিয়েছিল ইসরায়েল, এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান। ট্রাম্প লেখেন, প্রস্তাবিত চুক্তিটি কার্যকর থাকাকালে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করব, যদিও চুক্তি বিস্তারিত শর্তে তিনি প্রকাশ করেনি। তিনি আরও বলেন, গাজায় শান্তি প্রতিষ্ঠায় কাতার ও মিশর উল্লেখযোগ্য ভূমিকা রাখে এবং তারই এখন একটি চূড়ান্ত চুক্তির খসড়া প্রস্তুত করেছে। হামাসকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, আশা করি হামাস প্রস্তাবটি গ্রহণ করবে, কারণ এটির জন্য সবচেয়ে ভালো সুযোগ। অর্থাৎ যদি তারা এটা প্রত্যাখ্যান করে তাহলে পরবর্তী পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলের প্রায় 1200 মানুষ নিহত হন এবং 2 শতাধিক ইসরায়েলকে গাজায় ধরে নিয়ে যাওয়া হয়। এর জবাবে ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে, যা এখন চলছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এই পর্যন্ত ইসরায়েলি হামলায় 56,600 জনেরও বেশি নিহত হয়েছেন, আর আহতের সংখ্যা ছাড়িয়েছে লাখের ঘর। গাজায় যুদ্ধবিরতির প্রতিষ্ঠার লক্ষ্যে কাতার, মিশর, যুক্তরাষ্ট্র অনেক দিন ধরেই কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে। তবে ট্রাম্পের ঘোষণার পর এখনও পর্যন্ত হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি। একইভাবে ইসরায়েলের দিক থেকেও নিশ্চিত কোনো বিবৃতি আসেনি। আসন্ন সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা রয়েছে। তার আগেই ট্রাম্প নেতানিয়াহুর মনোভাব সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন, বলেছেন নেতানিয়াহু গাজার যুদ্ধবন্ধে আগ্রহী। তবে তিনি এও জানিয়েছেন, বৈঠকে নেতানিয়াহুর সঙ্গে তিনি অত্যন্ত দৃঢ় অবস্থানে থাকবেন। ট্রাম্পের বক্তব্য স্পষ্ট, যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে রাজনৈতিক ও কূটনৈতিক চাপ অব্যাহত রাখতে যাচ্ছে, যদিও পরিস্থিতি এখনও অনিশ্চিত। আরবদের চোখে দুদেশই পরাজিত। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতে জয়ী হয়নি কেউ, এমনটাই বিশ্বাস অন্য আরব দেশগুলোর। পরম শত্রু দুই দেশের সংঘাতের মধ্যেও যেন ফায়দা লোটার চিন্তায় উপসাগরীয় দেশগুলো। কয়েক বছর আগেও ইয়েমেনের মিসাইল আর ড্রোন ভূপাতিত করতে হতো সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে। 13 জুন তেহরানের যখন ধোঁয়া উড়েছিল, তখন তা ছিল এই দুই দেশের নেতাদের কাছে অনেকটাই অপরিচিত। ইরানের দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে অনায়াসে দেশটিতে হামলা চালায় ইসরায়েল। একে একে নিহত হয় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার আর পরমাণু বিজ্ঞানীরা। ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ও অস্ত্র গোদাম গুঁড়িয়েও দেওয়া হয়। সংঘাতে একবার শেষ পর্যায়ে এসে ইরানের ভারী বোমা ফেলে যুক্তরাষ্ট্র। টার্গেট করা হয় ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের পরমাণু স্থাপনা। কিন্তু এক প্রজন্মের ভেতর এই প্রথম আরব শাসকরা দেখতে পেলেন প্রচলিত সামরিক বাহিনীর সঙ্গে যুদ্ধে কতটা দুর্বল ইসরায়েল। আরবের এক কর্মকর্তার ভাষায়, ইসরায়েলি সামরিক বাহিনীকে সমর্থন জুগিয়েছে যুক্তরাষ্ট্র, ইইউ সহ ইহুদি জনগোষ্ঠী, নয়তো তারা টিকত না। আরব নিউজ, মিডল ইস্ট আই সহ বিভিন্ন আরব সংবাদমাধ্যম বিশ্লেষকদের লেখায় উঠে এসেছে এমন মনোভাব। অথচ মাত্র 2 সপ্তাহ বহিঃশক্তির মিসাইল হামলা ঠেকানোর শক্তি নেই তেল আবিবের। বিষয়টি এখন প্রমাণিত সত্য। এমনকি যুদ্ধবিরতির জন্য ইরান নয়, ইসরায়েলের হাতে পায়ে ধরেছে যুক্তরাষ্ট্রের, এমনটাই মনে করেছে আরব কর্মকর্তারা।